তো নেক্সট আগের ক্লাসের আমরা শিখছি যে দাতব বন্ধন কিতা, ঠিক আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন এগুলা শিখছি। ওকে, তো এই যে পর্যায়িত ধর্ম এবং যে বন্ধনটা, রাসায়নিক বন্ধনটা মোস্টলি ইম্পর্টেন্ট হলো তোমার হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি বা হাইড্রোজেন বন্ধন আমরা কি বুঝি, ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত পোলার যৌগ, ঠিক আছে, যখন পরস্পরের নিকটে আসে তখন তড়িৎ ঋণাত্মক পরমাণু মাঝখানে হাইড্রোজেন সেতুরূপে ব্যবহৃত হয়। যে এই যে সেতুরূপে ব্যবহৃত হওয়ার প্রক্রিয়াকে বন্ধন তৈরির প্রক্রিয়া তোমার হাইড্রোজেন বন্ধন বলে। যেমন ধরো পোলার যৌগ, যেমন ধরো উদাহরণ হিসেবে ধরো হাইড্রোজেন বন্ধন, যেমন ধরো হাইড্রোজেন, এই যে ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেন এটা ধরো এই একটা অক্সিজেনের সাথে এমন আছে, ধরো তুমি পানি ধরো, আমি পানির একটু ডেফিনিশন করি, তো পানির হাইড্রোজেন কয়টা, দুইটা আছে। ওকে, তো এই হাইড্রোজেন একটা দিলাম, অন্য একটা হাইড্রোজেন দিলাম, এবং আবার হাইড্রোজেন সাথে আবার যুক্ত হওয়ার লাগে আর একটা হাইড্রোজেন। তো এই যে তোমার সেতু বন্ধনটা, ঠিক আছে, এই যে পোলার যেটা আছে, পোলার যৌগ হিসেবে সেতু বন্ধন, এখানে হাইড্রোজেন আছে, আবার এই যে এখানে অক্সিজেন, ঠিক আছে, এটা আর হাইড্রোজেন সেম ক্যাটাগরি তোমার যাইব, ঠিক আছে, সেম ক্যাটাগরি। এই যে সেতু হিসেবে তোমার ব্যবহৃত, ঠিক আছে, সেতু হিসেবে তোমার ব্যবহৃত হইছে, এটা হলো তোমার পোলার যৌগ, ঠিক আছে, এটা পোলার যৌগ, এটা অপোলার না, এটা পোলার যৌগ। আয়নটা তোমার আদান প্রদান বা ইলেকট্রন আদান প্রদান জিনিসটাও করবো, ঠিক আছে। তো এই যে জিনিসটা তো ঋণাত্মক পরমাণু যে সময় মাঝখানে আছে, এটা তো ঋণাত্মক যে সময় থাকবো, ঋণাত্মকতা যে সময় থাকবো, তো এই হাইড্রোজেন সেতুরূপে ব্যবহৃত হইব, ঠিক আছে, এই যে অংশটা তোমার সেতুরূপে ব্যবহৃত হইব, এই প্রক্রিয়াকে তোমার হাইড্রোজেন বন্ধন বলে। ওকে, তো হাইড্রোজেন এর বন্ধনের শর্তটা কি, ঠিক আছে। এক নম্বর হলো যৌগের মধ্যে তোমার হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, অবশ্যই তোমার হাইড্রোজেন থাকা লাগবে, যেহেতু হাইড্রোজেন বন্ধন হয়েছে কিতা, অবশ্যই তো হাইড্রোজেনও থাকার এটা বাধ্যবাধকতা, ঠিক আছে। সেকেন্ডটা হইলো কিতা, যৌগটি পোলার হইতে হইব, ঠিক আছে, যেখানটি অবশ্য অপোলার হইল হইতো না। একটা কোয়েশন হইলো যদি হাইড্রোজেন থাকে, কিন্তু একটা কোয়েশন হইলো যে আমি উঠে এমসিকিউর মধ্যে নিচে কোনটি হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, দেখা গেল যে হাইড্রোজেন আছে তিনটার মধ্যে, কিন্তু দেখা গেল যে যেটার মধ্যে তোমার হাইড্রোজেন আছে এটার মধ্যে আবার পোলারও আছে, এটা তোমার হাইড্রোজেন অনুগঠিত হইব। আর আবার আরেকটা হাইড্রোজেনের মধ্যে কিতা গেল, যৌগের মধ্যে দেখা গেল যে হাইড্রোজেন ঠিকই আছে কিন্তু এটা পোলার নয়, অপোলার, তো এটা তোমার হাইড্রোজেন বন্ধন হিসেবে গঠিত হইতো না, কারণ শর্তটাই হইলো যে তোমার হাইড্রোজেন থাকতে হবে এবং এটা পোলার হইতে হইব। তো পোলার হিসেবেও তোমার এটা এই যে অংশটা বিক্রিয়াটা তোমার মানে সেতু হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন হাইড্রোজেন ডেল্টা প্লাস হিসেবে এই অক্সিজেন, এই যে অংশটা এটা সমজীব বন্ধন, ঠিক আছে, সমজীব বন্ধন হিসেবে যুক্ত হয়েছে শেয়ারের মাধ্যমে। এই ডেল্টা মাইনাস যে ঋণাত্মক হয়েছে না, তো ঋণাত্মক পরমাণু মাঝখানে, এই যে মাঝখানে সেতু হিসেবে, ঠিক আছে, এই যে হাইড্রোজেন সেতুরূপে যেটা কাজ করে, ওকে, এটার তোমার হাইড্রোজেন বন্ড বলে, ঠিক আছে, সেই মতো হাইড্রোজেন ধনাত্মক প্লাস, ঠিক আছে, এই যে অক্সিজেনের উপরে তোমার ডেল্টা মাইনাস সেতু হিসেবে সেম ক্যাটাগরি তোমার যাইব। এই যে সেতুর হিসেবে তোমার ঋণাত্মকতার মাঝখানে অবস্থান করছে, এটারে তোমার একটা সেতুরূপে, ঠিক আছে, এই যে সেতুরূপে ব্যবহৃত হয়েছে, এটারে তোমার কি হয়, হাইড্রোজেন বন্ধন হয়। ওকে, ওখন আগে একটা কিতা হইলাম যে ধরো ও কিতা এমসিকিউর মধ্যে হইতে পারে যে কিতা তোমার নিচে কোনটি হাইড্রোজেন বন্ধন, কিন্তু আমি একটা কোয়েশন আছে না যে ওনার মধ্যে যদি তোমার পানি থাকে বা H2S থাকে, ঠিক আছে, আর অন্য কোনোটা তোমার যৌগ জিনিসটা দিয়া দিলেইলো, তাইলে একটা কনফিউশনের মধ্যে পড়া যায়। যেহেতু কইছে যে তোমার কিতা ও হাইড্রোজেন বন্ধন, তো হাইড্রোজেন বন্ধন মধ্যে H2S এর মধ্যেও হাইড্রোজেন আছে, পানির মধ্যেও H2O ওর মধ্যেও তোমার হাইড্রোজেন আছে। এখন দেখা লাগবো যে এটা হাইড্রোজেন বন্ধন কোনটা এই দুইটার মধ্যে, ঠিক আছে, অর্থাৎ এই যে পানি, ঠিক আছে, এটার মধ্যে হাইড্রোজেন আছে, এই H2S এটার মধ্যে হাইড্রোজেন আছে, কিন্তু দেখা লাগবো কোনটা এই দুইটার মধ্যে, দেখা লাগলো কোনটা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, শর্ত বা বন্ধন এবং শর্তটা মাইনাস হলে। এখন দেখা গেল যে এই H2Oটা অবশ্যই হাইড্রোজেন বন্ধন মাইনাস, কারণ হাইড্রোজেন আছে এবং এটা পোলার, ঠিক আছে, পোলার হিসেবে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস জিনিসটা সেতুরূপে হিসেবে তাপ্ত হইব, ঠিক আছে, আদান প্রদান জিনিসটা তাপ্ত হইব, ঠিক আছে। যেহেতু হাইড্রোজেন বন্ধন আছে, পোলার আছে, অবশ্যই তোমার H2 হইল তোমার কিতা হাইড্রোজেন বন্ধন। কিন্তু H2S যেটা অবশ্যই তোমার হাইড্রোজেন আছে থাকা সত্ত্বেও যেহেতু এটা সালফারের সাথে যুক্ত হয়েছে কিন্তু পোলার নাই, তাইলে এটা কিতা হইব তোমার হাইড্রোজেন বন্ধন হইতো না, কিতা হাইড্রোজেন বন্ধন এই জিনিসটা হবে না। ওকে, ক্লিয়ার। এমসিকিউর ক্ষেত্রে এটা ব্যবহৃত, আর কোনো 2 মার্কের লাগেও দিলাই 2 মার্কের দিলাই কোনটা যে H2O মানে হাইড্রোজেন বন্ধন হলেও H2S হাইড্রোজেন বন্ধন নেই কেন, বা হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না কেন, ঠিক আছে, কিতা হয়েছে বুঝছো, মানে 2 মার্কের লাগে
এটার মধ্যে সব এটা 2 মার্কের লাগি হোম মার্কের তোমার দিলাইব যে H2O পানি কিন্তু তোমার কিতা হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়া সত্ত্বেও কিন্তু H2S হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না কেন ব্যাখ্যা করো। তো তুমি হাইড্রোজেন বন্ধন কাকে বলে জিনিসটা দিলাই, দেন তুমি শর্ত দিলা হাইড্রোজেন বন্ধনের শর্তটা দিয়েও যে ইউ হিসেবে দিলা, পানির অংশটা পানির যে সেতু অংশটা দিলা, ঠিক আছে, যে পানির অংশ সেতু অংশের এক্সাম্পল হিসেবে দিলা। দেন H2S এর ক্ষেত্রে দিলা যে এটার ক্ষেত্রে তোমার পুলার নাই, ঠিক আছে, তো ঋণাত্মকতাও এটা সেতুরূপে কাজ করে না। দেন দেওয়ার পরে তুমি তাই তোমার কিন্তু হাইড্রোজেন বন্ধন এটা থাকা সত্ত্বেও হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা হাইড্রোজেন বন্ধন গঠিত হইতো না। শেষ 2 মার্ক চলে তোমার 2 মার্ক 1 মার্কও দিত না, তোমার 2 মার্ক পুরা 2 মার্কে দিব, কাটার কোনো ওয়ে থাকতো না। ওকে, তো হাইড্রোজেন বন্ধন আবার প্রকারভেদ, আবার হাইড্রোজেন বন্ধন কয় প্রকার, 2 প্রকার। একটা হলো যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। একটা হলো কি তা অন্ত আণবিক, এটা হলো হাইড্রোজেন বন্ধন, একটা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ওকে, তো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনটা কি, তা মানে যে হাইড্রোজেন বন্ধন একই যৌগের 2টি প্রান্তের মধ্যে তৈরি হয় তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলে। যেমন 2টা প্রান্তের, যেমন ধরো একটা প্রান্ত আছে আর একটা প্রান্ত আছে, ওকে, এই যে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত থেকে যে জিনিসটা গেছে গঠিত হয়েছে, 2 প্রান্তের মধ্যে যে জিনিসটা গঠিত হয়েছে, এই যে সেতুরূপে জিনিসটা গঠিত হয়েছে, এটা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এটা একটা কুইনল হয়, এই যে অংশটা এটা কুইনল হয়, এটা তোমার জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রির গেলে তুমি এটার বিক্রিয়াটা বুঝতে করতে পারবা, ঠিক আছে। এই যে অংশটা বেনজিন এলকো যেটা আছে এলকেটা তোমার টলুইন, ঠিক আছে, এইগুলা ফেনল যেটা এগুলা তুমি অর্গানিক কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, এগুলা আর অর্গানিক কেমিস্ট্রি প্রচুর একটা চ্যাপ্টার বড় আছে, এটা পরবর্তীতে আগে মেইন মানে মোটামুটি একটা কেমিস্ট্রি শেষ হইলে পরবর্তীতে আমি অর্গানিক কেমিস্ট্রি যাওয়া দিব। ওকে, তো এটা ভিতরে করছে না, এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে এই যে মাঝখানে অন্ত মানে কথা ভিতরে যে বন্ধনটা করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটার অন্ত আণবিক বন্ধন। যেমন ধরো আমি আমার ফ্রেন্ড, ধরো একটা উদাহরণ ধরো, আমি এক প্রান্তে আছি, ওকে, আমার ফ্রেন্ড আরেক প্রান্তে আছে, এই যে আরেক প্রান্ত কিন্তু আমরা দুজন একটা সেতুর লাগে আটকে গেছি, মানে সেতুর লাগে আটকে গেছি বলতে মানে সেতুটা পার হওয়া লাগবো, সেতুটা পার হওয়া লাগবো, পার হইলে এই ওদিকে যেতে পারবো, আমি এদিকে যাইতে পারবো, ঠিক আছে। যেমন ধরো নদী আছে, নদী পার লাগে আমার সেতু হিসেবে কাজ করছে। এই যে সেতু যে অন্তর্বর্তী নদীর উপরে যে ভিতরে যে অংশ, এটার অন্ত আণবিক বন্ধন বলে, যেটা বন্ধন নাকি, ওকে, 2টা প্রান্তের মধ্যে যেটা বন্ধন গঠিত হয়েছে। এখন আন্ত আণবিক বন্ধনটা কি, তা হাইড্রোজেন বন্ধনটা কি, একই ধরনের বা ভিন্ন ধরনের অনেকগুলো যৌগের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তাকে আন্ত আণবিক হাইড্রোজেন বলবে। ওকে, তো একই ধরনের বা ভিন্ন ধরনের অনেকগুলো যৌগের মধ্যে, মানে একই ধরনের হইতে পারে, যেমন একটা তোমার হাইড্রোজেন বন্ধন একটার মধ্যে হইতে পারে বা আলাদাও হইতে পারে, যে মধ্যে যে হাইড্রোজেন যে সেতু হিসেবে যেটা বন্ধন তৈরি হয় তাকে আন্ত আণবিক বন্ধন বলে। যেমন ধরো হাইড্রোজেন যেটা আছে ডেল্টা প্লাস এই সেতু হিসেবে গঠিত হয়েছে, ঠিক আছে। এই অংশটা তোমার হাইড্রোজেন প্লাসের সাথে হাইড্রোজেন গেছে ডেল্টা প্লাস হিসেবে গঠিত হয়েছে, ওকে, অক্সিজেন ডেল্টা মাইনাস হয়েছে। এই যে অংশটা, এই যে একটা প্রান্তের যে সেতু হিসেবে যেটা গঠিত হয়েছে, ওকে, এই যে একটা প্রান্ত, অর্থাৎ এটা তো H2O বোঝায়, কিন্তু এই যে ও ডেল্টা প্লাস মাইনাস প্লাস এই যে অংশ, এই যে সেতুটা গঠিত হয়েছে, অপরদিকে একটা সেতু যে গঠিত হয়েছে, এই যে সেতু গঠিত হওয়ার প্রক্রিয়াটাই হইলো তোমার আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, কি তা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, ক্লিয়ার। এখন যাই, চলো একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিকে হইতে গেলে, তো এটা একটু দুইটা ভিসা বা দুইভাবে হয়, ঠিক আছে। তো দুইভাবে কোয়েকশনটা আমি একটা দেখি। একটা হইলো কি হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধনের চেয়ে দুর্বল প্রকৃতির, ঠিক, তা সত্ত্বেও হাইড্রোজেন বন্ধন বৈশিষ্ট্য যৌগগুলো তরল হয়, কিন্তু সমযোজী বন্ধন বৈশিষ্ট্য যৌগগুলো গ্যাস হয় কেন, ঠিক আছে। এটা একটা কোয়েকশন, এভাবে তোমার দিতে পারে একটু ঘুরাইয়া, কিন্তু বেশিরভাগ এভাবে দেয় না, বাট বেশিরভাগ তোমার এভাবে দেয় যে পানি তরল কিন্তু H2S গ্যাস কেন, কিতা হয়েছে বুঝছো, মানে পানি তরল কিন্তু তোমার দেখা গেছে যে H2S গ্যাস কেন, ওকে। তো পানির তরল কিতার লাগে, কারণ পানি তো অবশ্যই আমরা আগে হাইড্রোজেন বন্ধন এখানে বিদ্যমান, আর তরল হিসেবে আছে, কারণ এটা অবশ্যই পুলার হিসেবে আছে, আর H2S অবশ্যই তোমার পুলার নাই, বিদায় তোমার হাইড্রোজেন বন্ধন গঠিত নাই,
ঠিক আছে, এখানে তোমার গ্যাস হিসেবে গঠিত। তারপরে তুমি একটু ব্যাখ্যাটা আমি একটু দেখি। ধরো আমরা জানি যে হাইড্রোজেন বন্ধন সমজীব বন্ধনের চেয়ে দুর্বল। ওকে, এই যে হাইড্রোজেন বন্ধনটা কিতা আছে সমজীব বন্ধনের চেয়ে দুর্বল প্রকৃতি হয়। মানে হাইড্রোজেন বন্ধনটা যে ওদের একটা আছে না সমজীব বন্ধন আছে, সন্নিবেশ সমজীব বন্ধন আছে, দেন হাইড্রোজেন বন্ধন আছে। দেখা গেছে যে এই যে বন্ধনের ক্ষেত্রে দেখা যায় সমজীব বন্ধনের থেকেও তোমার হাইড্রোজেন বন্ধন খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, একবারে দুর্বল প্রকৃতি মানে তোমার হইতে গেলে সই তোমরা দেখছি এগুলা সইলেই তোমার এই জিনিসটা দুর্বল আর কি, যেটা খায় না 12 মাসে আর এই কিদারটা লাগে চটপট করে। কিন্তু হাইড্রোজেন বন্ধন বৈশিষ্ট্য যৌগগুলো গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, সবসময় হাইড্রোজেন মধ্যে গুচ্ছ আকারে, যেমন H2 হোক বা যে কোনোটা তোমার NH4Cl। ঠিক আছে, এই যে তোমার এই যে হাইড্রোজেন যেটা আছে সাইডটা আছে সে সামথিং আরও তোমার CH3 ধরো। ঠিক আছে, ধরুন NH3, ওকে, NH2 NH3 সামথিং, এই যে হাইড্রোজেনগুলা তোমার গুচ্ছ আর কি, হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন 3টা। ওকে, এই যে হাইড্রোজেন 3টা, আবার দেখা গেছে NH4 ক্ষেত্রে দেখা গেছে হাইড্রোজেন কয়টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এটা একটা তোমার হিসেবে মানে আকারে গুচ্ছ আকারে গ্রুপ হিসেবে থাকে। এবং সমজীব বন্ধন বিশিষ্ট যৌগগুলো একক অণু হিসেবে থাকে। মানে সমজীব বন্ধন কিতা হয় যে একটা অণু হিসেবে থাকে। যেমন ধরো একটা অণু বলতে কি, যেমন আমি একটা অণু, আমার ফ্রেন্ডের একটা অণু, দুইটা শেয়ারের মাধ্যমে যেটা গঠিত হয়েছে তোমার সমজীব বন্ধন। ঠিক আছে, ও এরকম। ঠিক আছে, যৌগগুলো যেমন ধরো যেমন ধরো ও হাইড্রোজেন, ওকে, ও হাইড্রোজেন একটা, এই যে অংশ থেকে H2 এই যে গঠিত এটারে তোমার সমজীব বন্ধন হয়। মানে একটা অণু থেকে। আর হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে গুচ্ছ আকারে থাকে, মানে একবারে তারা হিসেবে থাকে, গ্রুপ হিসেবে থাকে। তো কিতা হয় যে দেখা গেছে যে হাইড্রোজেন বন্ধনগুলো বিয়োজিত করতে হলে, মানে হাইড্রোজেন বন্ধনগুলো বিয়োজিত মানে অপসারিত যেটা ত্যাগ করতে হলে যে গুচ্ছ আকারে থাকার কারণে অসংখ্য বন্ধন বিয়োজিত হয়। অবশ্যই গ্রুপ হিসেবে থাকলে অবশ্যই বন্ধনটা স্ট্রং বন্ধন হইব। ঠিক আছে, আমি একটা জিনিস কই, একজনের সহজে মানে পরাজিত করা যায়, কিন্তু গ্রুপ হিসেবে যদি তুমি পরাজিত করো অবশ্যই করতে পারো, কিন্তু অবশ্যই কষ্ট হইব এটা। ঠিক আছে, এটা কি তো হইব, তোমার করতে গেলে তোমার প্রচুর পরিমাণে তোমার এনার্জি ব্যয় করা লাগবে বা বিয়োজিত করা লাগবে। ঠিক আছে, কথা আছে না যে ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। ঠিক আছে, এটাই তো এটা আর কি একটু হইলাম আর কি, একটু এক্সাম্পল কিছু একটু দিলাম। তারপরে এটা আমার টপিকও আই যে কি তা গুচ্ছ আকারে যদি থাকে তাহলে অসংখ্য বন্ধন কিতা হইব, বিয়োজিত হইব। ঠিক আছে, আবার অপর দিকে কিতা হইছে যে সমজীব বন্ধন বৈশিষ্ট্য যৌগগুলো একক অণু হিসেবে থাকার কারণে, মানে একটা অণু হিসেবে থাকার কারণে তাদেরকে বিয়োজিত করতে হলে এই একক বন্ধন বিয়োজিত হয়। যার মানে বিয়োজিত করতে হইলে সে এটাও একক হিসেবেও কিতা হইব, বিয়োজিত হইব। এও আমি বিয়োজিত হইব, আমার ফ্রেন্ডও বিয়োজিত হইব আলাদাভাবে একক হিসেবে আর কি। যার কারণে কিতা হয় যে হাইড্রোজেন বন্ধন বৈশিষ্ট্য যৌগগুলোর বন্ধন বিয়োজনের ফলে দুর্বল মান গুচ্ছ আকারে থাকার কারণে মোট বিয়োজন শক্তি একক শক্তিশালী সমজীব বন্ধনের চেয়ে বেশি হয়। মানে এটা একটু বুঝো যে যেমন হাইড্রোজেন বন্ধন বৈশিষ্ট্য যেগুলো আছে, এই বন্ধন বিয়োজনের ফলে যে সময় আমি অপসারিত করছি করার পরে কিতা যে দুর্বল মান গুচ্ছ আকারে যেগুলা তোমার হাইড্রোজেন বন্ধন গুচ্ছ আকারে যেটা দুর্বল মানগুলো আছে না, এটা তোমার সব গ্রুপের মধ্যে সব যে স্ট্রং হইব এটা তো নয়, এটা তো দুর্বল থাকবো। এতে গুচ্ছ আকারে তার কারণে কিতা হয়েছে যে মোট বিয়োজন শক্তি যেটা মোট যতটুকু বিয়োজন শক্তিটা করছে তার একক শক্তিশালী সমজীব বন্ধনের চেয়ে এই যে একক শক্তিশালী সমজীব বন্ধন চেয়ে বেশি হয়। মানে এই যে একটা শক্তিশালী সমজীব বন্ধনের চাইয়া তোমার যে মোট যতটা তোমার গ্রুপ হিসেবে গুচ্ছ আকারে তোমার বিয়োজন শক্তিটা পাইছে তার এর থেকে তোমার বেশি হয়। মানে হাইড্রোজেন বন্ধনটা গুচ্ছ আকারে তোমার দুর্বল হওয়া সত্ত্বেও তোমার বিয়োজনের যে শক্তিটা এটা তোমার কিতা হয় যে সমজীব বন্ধনের ক্ষেত্রে তোমার এটা অধিক হয়, ঠিক আছে, বেশি হয়। যার কারণে কি হয় হাইড্রোজেন বন্ধন বৈশিষ্ট্য যৌগগুলো তরল হয়। কিতা হয় যার কারণে যে তার এর দ্বারা প্রমাণিত হয় যে সমজীব বন্ধন যেহেতু এটার থেকে বেশি, মানে হাইড্রোজেন বন্ধনটা বিয়োজিতর মানটা তোমার বেশি হয়, তার কারণে কি তা দেখা গেছে যে হাইড্রোজেন যৌগগুলোটা তরল প্রকৃতির হইয়া থাকে। ওকে, এবং সমজীব বন্ধন বৈশিষ্ট্য যৌগ গ্যাস হইয়া থাকে। ঠিক আছে, সমজীব বন্ধন বিশিষ্ট যৌগগুলো কিতা গ্যাস হইয়া থাকে। যেহেতু পানি বা H2O যেটা হাইড্রোজেন যুক্ত পুলার যৌগ, ওখন হইল গিয়া মেন আগে তো এই জিনিসটা একটু বুঝাই মানে কইলা যে কিতা কোন কারণে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন হোক বা সমজীব বন্ধন হোক কোন কারণে তোমার এটা গঠিত হইতে পারতো না। ঠিক আছে, কোন কারণে তোমার এটা ত্যাগ করবো বা কোন বিষয় বিটা বিয়োজিত করার কারণে তোমার কোনটা বেশি হইব। এখন হইল গিয়া তোমার যে আর কইলা যে যেহেতু পানি তোমার কিতা হাইড্রোজেন যুক্ত আছে এবং এটা পুলার যৌগ, সেহেতু তোমার পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকবো, তাই দেখা গেছে যে পানি এর অনুগুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, কিতা হয় গুচ্ছ আকারে। অবশ্যই
অবশ্যই এটা পানিটা তোমার যে পাত্রে যখন আকার দেওয়ানো হবে এটা তো স্বাভাবিক, কারণ পানি সবসময় গুচ্ছ আকারে তোমার আমি এমনি তো আমরা দেখি না, এমনি দেখা যায় আমরা তরল বা লিকুইড, কিন্তু এটা তো অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা গেলে যে এক একটা ফুটা বা এক একটা দানা যেটা আছে, ঠিক আছে না, এই যে দানাগুলা এই যে দানাগুলা অবশ্যই এই যে দানাগুলা তোমার এক একটা তো গুচ্ছ আকারে থাকে না, এই যে গুচ্ছ আকারে থাকে না, একটা মিলিত হিসেবে থাকে না, এই গুচ্ছ আকারে এই জিনিসটা বুঝাইছে। ওকে, তো যেহেতু পানির মধ্যে হাইড্রোজেন বিদ্যমান, তাই পানি এর অনুগুচ্ছ আকারে থাকে, তাই পানি অণুকে বিয়োজিত করতে হলে অসংখ্য দুর্বল হাইড্রোজেন বন্ধন ভাঙতে হয়। ঠিক আছে, অবশ্যই তোমার যে এই যেটা ভাঙতে হইলে অসংখ্য দুর্বল যেটা হাইড্রোজেন বন্ধন আছে না, যেহেতু হাইড্রোজেন বন্ধন দুর্বল প্রকৃতির, যেহেতু পানি হইলো হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, সেহেতু তোমার এই যে দুর্বল প্রকৃতির ভাঙতে হইলে অবশ্যই তোমার বিয়োজিত করতে হইলে অসংখ্য দুর্বল হাইড্রোজেন বন্ধন ভাঙতে হইব। আর এই দুর্বল হাইড্রোজেন বন্ধনের মিলিত মান একক সমযোজী বন্ধন যেটা মিলিত মান একক সমযোজী বন্ধন যেটা পাইছি H2S এর চেয়ে বেশি হয়। এই যে H2S এর যেটা গ্যাস আছে না, এটার থেকে বেশি হয় তোমার এই যে ভাঙতে গেলে, ঠিক আছে, যে অসংখ্য দুর্বল হাইড্রোজেনটা মানে বিয়োজিত করতে গেলে, ঠিক আছে, এটাই হয়েছে তোমার আগেও, এর থেকে তোমার H2S থেকে তোমার পানিটা বিয়োজিত হইতে বেশি সময়ও লাগবে, ঠিক আছে, বেশি হইব, মিলিত মানটা বেশি হইব। তার কারণেই কিতা দেখা গেছে যে পানি কিটা তরল হয় এবং H2S কিতা হাইড্রোজেন যুক্ত পানি থাকা সত্ত্বেও তা পুলার না, ঠিক আছে, পানি হইলে আগে কিতা হইলাম না, হাইড্রোজেন যুক্ত আছে কিন্তু তরল হলেও তা পুলার নয়, এবং এটা যেমন হাইড্রোজেন থাকা সত্ত্বেও যে আমরা যেটা তরলটা মনে করছি, ঠিক আছে, যেমন পানির ক্ষেত্রে, কিন্তু এটা H2S এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, মানে ভিন্ন। হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা তরল হওয়া সত্ত্বেও কিন্তু এটা পুলার নয়, যার ফলে কিন্তু H2S এর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান আছে। অবশ্যই যেহেতু সমযোজী বন্ধন বিদ্যমান আছে, আর জানি যে সমযোজী বন্ধনের যৌগগুলো বা মৌলগুলো সবসময় গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে, তাই দেখা গেছে যে H2S কে বিয়োজিত করতে হলে একক সমযোজী বন্ধন ভাঙতে হবে, ঠিক আছে, আর এই একক সমযোজী বন্ধনের মান সম্মিলিত হাইড্রোজেন বন্ধনের মানের চেয়ে কম হয়। যে সম্মিলিত হাইড্রোজেন বন্ধন যেটা পাইছি না, এটার থেকে কম হয়, মানে এই যে হাইড্রোজেন বন্ধন থেকে তোমার কি হয় H2S, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যেটা আমরা পাইছি, অর্থাৎ পানি যেটা এটা এই যে হাইড্রোজেন বন্ধন থেকে তোমার কি হয় H2S এটা আছে না, এটা সমযোজী বন্ধন, এটা কম হয়, এটা কম আঁকি, এটা মান কম, কিন্তু H2S থেকে এই পানিটা মান বেশি, মানে এটা মান বেশি, বিদায় দেখা গেছে যে H2S-টা কিতা তোমার পানি হয়, অর্থাৎ মানে তরল হয়, লিকুইড, আর এটা H2S কিতা হয় তোমার গ্যাস হয়। ওকে, এটাই ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। তো শেষের তো হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা এটা ইম্পর্টেন্ট আছে, যে হাইড্রোজেন বন্ধন দ্বারা পানি অনুসম, এটা আমি তোমার পড়াইলাম না, এটা তুমি আমি তোমার ছবি তুইলা এটা দিলেই মনে, এটা পারবাই, গুরুত্বটা কি তাও তো মানে এটাই হয়েছে গুচ্ছ, তাই পানি স্ফুটনাঙ্গ উচ্চ আকৃতির হয়, তো তরল পদার্থ হয়, এইভাবে এই জিনিসটা, এটা আমি সেই ছবি তুলে দিলে মানে এটা পারবাই। ওকে, তো ওখানে হইল গিয়ে তোমার ভ্যান্ডার ওয়ালেস বন্ধন, এটা খুবই ভ্যান্ডার মোটামুটি হাইড্রোজেন বন্ধন করে দিয়েছি, মোটামুটি আগে হাইড্রোজেন বন্ধন একটু ধারণা হয়েছে, তারপরে আরও জিনিস যাইব, তার মধ্যে আরও অনেক টপিকগুলো আছে, যে আইনিক বন্ধনের যে বৈশিষ্ট্য। ওকে, তো আইনিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন, আরও আছে যে আইনিক যৌগগুলা তৈরি হয় ধাতুর মাধ্যমে, কীভাবে তোমার আদান প্রদান হয়। আরেকটা আছে যে তোমার আরেকটা টপিক আছে, খুবই সুন্দর টপিক লাগে, যে কখন সমযোজী যৌগের মধ্যে আইনিক যৌগের বৈশিষ্ট্য হয়, ঠিক আছে, মানে কখন এখন আগে তো পড়ছি তোমার আইনিক বন্ধন পড়ছি, ঠিক আছে, সমযোজী বন্ধনও পড়ছি, সমযোজী যৌগ পড়ছি, সন্নিবেশ সমযোজী যৌগ পড়ছি, বহুত জিনিস জটিল যৌগ ফুইরা আইছি, ঠিক আছে। এখন কথা হইলো যে এই যে সমযোজী যৌগটা আছে না, এর মধ্যে কখন আমার আইনিক যৌগটা আমার গঠিত হইব, বা আইনিক যৌগটা আমরা বুঝবো কোন সময় গঠিত হইব না হইব। ওকে, তো ভ্যান্ডার ওয়ালেস বন্ধনটা কিতা? বিশুদ্ধ ও অপুলার সমযোজী যৌগগুলো যে দুর্বল আকর্ষণ বল দ্বারা, মানে বিশুদ্ধ আর অপুলার, মনে হয় ভ্যান্ডার ওয়ালেসের বিশুদ্ধ অপুলার হইব, পুলার না, ঠিক আছে, অপুলার সমযোজী যৌগগুলো যে দুর্বল আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই আকর্ষণ বল কি তোমার ভ্যান্ডার ওয়ালেস বন্ধন বলে, যা প্রকৃত কোনো বন্ধনই নেই, ভ্যান্ডার ওয়ালেস বন্ধন কোনো বন্ধনই নাই, কারণ দুর্বল আকর্ষণ বলের পরে যুক্ত থাকে, এবং আকর্ষণ বলকে তোমার ভ্যান্ডার ওয়ালেস বন্ধন, কারণ বিশুদ্ধ অপুলার এটা আছে হই বন্ধন, তো এটা গঠিত হয় না। ওকে, তো এটা তোমার এটা মুখস্থ করবা, যে বিশুদ্ধ অপুলার সমযোজী যৌগগুলো দুর্বল আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, বিদায় যে আকর্ষণ হয় তাকে ভ্যান্ডার ওয়ালেস বন্ধন বলে। ওকে, এখন ডাইপুল বন্ধন কাকে বলে? ওকে, ডাইপুল বন্ধন কাকে বলে?
তো দুটি পোলার যৌগ যখন পরস্পরের নিকটে আসে, যেমন একটা পোলার যৌগ আর একটা পোলার যৌগ যখন একটার সাথে নিকটে আসে, তখন পোলার যৌগের বিপরীত প্রান্ত দ্বয়, যে পোলার এটার যে বিপরীত প্রান্ত দ্বয় কি তা পরস্পরকে আকর্ষণ করে, ফলে এই বিপরীত প্রান্ত দ্বয় কি তা পরস্পর একের উপরের সাথে আকর্ষণ করে, ফলে কি হয় তাদের মধ্যে যে বন্ধন তৈরি থাকে ডাইপুল বন্ধন বলে। অর্থাৎ এটার সাথে আকর্ষণ হবে, এটা আরেকটার সাথে আকর্ষণ হবে, এভাবে এই যে ডাইপুল এটা ডাইপুল বন্ধন। মানে ডাইপুল কিতা এই দুইটা নানি, একটা আর একটা, এটা দুইটা, এই যে দুইটা ডাইপুল মানে কিতা, মানে এটাও তোমার বন্ধন মানে আকর্ষণ করে, অপর প্রান্তটাও আকর্ষণ করে। এই আকর্ষণের মধ্যে যে মহব্বত তৈরি হয়, ঠিক আছে, যে ভালোবাসা তৈরি হয়, তারই তোমার ডাইপুল বন্ধন বলে। ওকে, পোলার যৌগ হইতে হইব, ঠিক আছে। তো এটা মুখস্থ করবাই, ডাইপুল বন্ধন কাকে বলে। এখন আয়নিক যৌগ আমরা বন্ধন পড়ছি, যৌগটাও কিছু করি, কিন্তু যৌগের বৈশিষ্ট্যটা তো খুবই ইম্পর্টেন্ট। আর আয়নিক যৌগের বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট আছে, এটা আয় যে 2 মার্কের বা 3 মার্কের লাগিয়ে দিলা যে নিচের আয়নিক যৌগের বৈশিষ্ট্য লিখো বা ব্যাখ্যা করো, ঠিক আছে, বা এরকম 2টা টপিক দিলেই তো পারে, ঠিক আছে। যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আয়নিক যৌগের যে উন্ডে নীতি এটা করো, মানে উন্ডে নীতি লেখো, এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য লেখো 4 মার্কের বা 3 মার্কের এরকম এটা হইরা দিলায়, মানে তোমার কোয়েকশনগুলা। তো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হতে হবে, মানে বৈশিষ্ট্য কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় হাই রেঞ্জের হইতে হইব, মানে উচ্চ হইতে হইব, এটা মনে রাখতে হইবা। আর আয়নিক যৌগ তৈরি হয় দুটি বিপরীতধর্মী, কিতা আয়নিক যৌগ তৈরি দুটি বিপরীতধর্মী আয়নের মধ্যে। অবশ্যই এই দুটি বিপরীতধর্মী আয়ন, একটা হইল ধনাত্মক, একটা হইল ঋণাত্মকের মধ্যে। ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে দুইটা বিপরীতধর্মী আয়নের মধ্যে গঠিত হয়, এটাই ঠিক আছে, মধ্যে যেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে। অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক যেটা একটা অ্যাকুরেট দুইটা বিপরীতধর্মী চার্জ, ঠিক আছে। যেমন ধরো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরের নিকটে আসে, অবশ্যই তোমার কি তা হয় বৈদ্যুতিক আকর্ষণ তৈরি হয়। ওকে, একটা সংঘর্ষের মধ্যে আলাদা একটা প্রভাব সৃষ্টি করে। এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের বলে একটি শক্তিশালী বল হয়েছে, যার ফলে এই বন্ধনকে বিয়োজিত করতে বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। এই যে প্লাস এবং মাইনাসটা একের উপর পরিপূরক হিসেবে তাকে স্ট্রং বন্ড হিসেবে তাকে এটা কি তা করতে হইলে শক্তিশালী রাখি, এটা বিয়োজিত করতে হইলে তোমার প্রচুর মানে তাপ শক্তির প্রয়োজন হয়, যার কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। যে এই মেইন তো ওটাই যে তাপ শক্তির বেশি প্রয়োজন হয়, বিধায় তোমার আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। হইতে পারে 2 মার্কর লাগি, 2 মার্কের হইতে পারে যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। ওকে, তো আয়নিক যৌগ পোলারতে বা পানিতে দ্রবণীয় হয়, ঠিক আছে, এটা মনে রাখবা যে আয়নিক যৌগগুলা যে পোলারতে বা পানিতে দ্রবণীয় হইয়া থাকে, বা এই পানিতে এগুলা দ্রবণীয়। আয়নিক যৌগগুলা কোনগুলা, যেমন ধরো তোমার আমরা জানি যে ধাতু এবং অধাতুর যে মিলিত মৌল দিয়ে আয়নিক বন্ধন হয়, বাট আয়নিক বন্ধনটি তোমার আয়নিক যৌগ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তো আমি বলতে গেলে আয়নিক যৌগ কোনগুলা, যেমন ধরো ম্যাগনেসিয়াম আছে না, ম্যাগনেসিয়াম অক্সিজেন বা ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা, আর একটা আছে তোমার কিতা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3 অ্যালুমিনিয়াম এরকম সামথিং। আরও কিতা আছে যেমন আম শেষের দিকে যেটা উচ্চারণ হইব স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, এগুলা, ঠিক আছে, ভ্যানেডিয়াম। তো এগুলা ক্যালসিয়াম, CaCO ক্যালসিয়াম অক্সাইড যেটা CaCO3। ওকে, এটা কার্বন, এগুলো হচ্ছে ক্যালসিয়াম, এগুলোর একটা যৌগ হিসেবে, কিন্তু CO3 এটা আলাদা একটা হিসেবে, কার্বন হিসেবে, অক্সিজেন হিসেবে ব্যবহৃত, কিন্তু Ca তো তোমার ক্যালসিয়াম না, তোমার ক্যালসিয়াম তোমার ধাতু, তো ক্যালসিয়াম তো ধাতুতে তো অবশ্যই আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ বৈশিষ্ট্য আছে। তো এই যে এগুলার যৌগগুলা, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে না তোমার, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সাইড যেটা, যেগুলা আয়নিক প্রকৃতির, এগুলাতে তোমার অবশ্যই পোলার থাকবো, এবং পোলার যেহেতু থাকবো অবশ্যই পানিতে এগুলা দ্রবণীয় হবে, কারণ আমরা জানি যে পানি পোলার এবং পানি হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ওকে, আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, মানে আয়নিক যৌগগুলো যেটা হিসেবে থাকে, সলিড হিসেবে থাকে, কঠিন অবস্থার সময় তাকে এটা বিদ্যুৎ তারা সরবরাহ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। অবশ্যই যে সময় দেখা যায় যে পানির মধ্যে যে সময় দ্রবণীয় হয়, ইলেকট্রিক তার দ্বারা আমরা যে সময় আমরা ফিজিক্সের সময় তাকে 2 প্রান্তের আরেক প্রান্তে তোমার একটা ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ, অবশ্যই টেনের এটা বেসিক এটা আছে তো চ্যাপ্টারের, তোমার যে তোমার বুদবুদ সৃষ্টি করে। তো এই পানির মধ্যে তোমার কিতা এক ধরনের ইলেকট্রন আদান প্রদান করে না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে ইলেকট্রন এটা বিদ্যুৎ পরিবহন করে, এটা হলো তোমার যে তরল মাধ্যমে, ঠিক আছে। কিতা হচ্ছে দ্রবীভূত অবস্থায় তোমার বিটা গলিত বা দ্রবীভূত বা তরল অবস্থায় তোমার কিতা করে বিদ্যুৎ পরিবহন করে। ওকে,
আর সবসময় বিদ্যুৎ পরিবহন ইলেকট্রনগুলো আদান প্রদান সবসময় তোমার বিদ্যুতের মানে তরলের ক্ষেত্রেই বেশিরভাগ গঠিত হয়, লিকুইডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারণ পানি তো পুলার এবং পানি দ্রবণীয় হয়, তাইলে তোমার দেখা গেছে এখানে তোমার আয়নযুক্ত যেগুলা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জগুলো অবশ্যই তোমার কি তৈব একের উপরে আকর্ষণ করবো বা আদান প্রদান করবো ইলেকট্রন। ওকে, তো আমরা জানি এটা যে আয়নিক যৌগ তৈরি হয় এটা ধাতু ইলেকট্রন আদান প্রদানের পরে, এবং আয়নিক যৌগের মধ্যে ধাতু অংশ হয় ধনাত্মক চার্জ যেটা আমি পজিটিভ, এবং অধাতু হয় ঋণাত্মক চার্জ। অর্থাৎ আয়নিক যৌগ পুলার এবং অপরদিকে পানির মধ্যে হাইড্রোজেন প্লাস হিসেবে থাকে এবং হাইড্রোক্সিল আয়ন ওই ছিল তোমার হাইড্রোক্সিল, ঠিক আছে, বা হাইড্রোক্সিল খাওয়া হয় বা হাইড্রোক্সাইডও খাওয়া হয়, সমস্যা না। হাইড্রোক্সিল ঋণাত্মক হিসেবে তাই, অর্থাৎ পানি হচ্ছে পুলার যৌগ, যার কারণে আয়নিক যৌগে অর্থাৎ পানি বা পুলার দ্রাবকে মিশ্রিত করলে আয়নিক যৌগের ধনাত্মক অংশ পানি বা পুলার দ্রাবকের ঋণাত্মক অংশ কর্তৃক আকৃষ্ট হবে। অবশ্যই আমি আগে ধনাত্মক এবং ঋণাত্মক ধরো ধনাত্মক হইল গিয়া ছেলে এবং ঋণাত্মক হইল মেয়ে, অবশ্যই এটা জেনেটিক্যালি ভাবে তোমার একের উপরে একটা আকর্ষণ করবো, আকৃষ্ট হইব, যেটা অ্যাট্রাকশন যেটা হয়। ওকে, এবং আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত পুলার যৌগের এই যে ঋণাত্মক প্রান্তটা এই যে ঋণাত্মক প্রান্তটা পুলার যৌগের ধনাত্মক প্রান্তের কর্তৃক আকৃষ্ট হবে। আবার একবার ধনাত্মক প্রান্তর দিকে আকৃষ্ট হইবা, এই ঋণাত্মকটা আবার ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হবে, ঠিক আছে। এক হাতে তো তালি বাজে না, ভালোবাসা তো একতরফা হয় না, দুই তরফাও লাগে, ঠিক আছে। ছেলেবেলা ভালোবাসা দিল, মেয়েও ভালোবাসা দিতে হইব, তাইলে তোমার ভালোবাসা একটা মহব্বত তৈরি, নাহলে ওয়ান সাইডেড লাভ হইয়া তাকিয়ে দিব, ঠিক আছে। এই যে আকৃষ্ট, যার কারণে কি আয়নিক যৌগ পানিতে বা পুলার দ্রাবকে দ্রবণীয় হয়, অবশ্যই দ্রবণীয়। অন্যদিকে দুটি বিপরীতধর্মী আয়নযুক্ত যেটা ধনাত্মক আর ঋণাত্মক যেটা বিপরীত আছে আয়নযুক্ত হয়ে যৌগ তৈরি শক্তিকে লেটিস শক্তি বলে। এই যে লেটিস শক্তি আমি আগে খুঁজছি, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ যুক্ত হইয়া যেটা কেলাস বা লেটিস শক্তি যেটা গঠিত, এটারই যেটা আয়ন যেটা মানে বা মহব্বত তৈরি হয়, যে যৌগটা তৈরি হয়, এটাই তোমার লেটিস শক্তি। অর্থাৎ ক্যালসিয়াম অক্সিজেন এটা যদি থাকে বা হাইড্রোজেন পানি ধরিলা H2O মধ্যে তোমার ধরিলা হাইড্রোজেন এটা ধনাত্মক এবং OH যে ঋণাত্মক, ঠিক আছে। এই যে হাইড্রোজেন প্লাস এবং OH যেটা এটা ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে যে মহব্বত তৈরি হয়, তা এটাই তোমার কিতা লেটিস শক্তি। অপরদিকে কোনো যৌগের সাথে পানি একটু বিক্রিয়া উৎপন্ন শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। হইতে পারে যে হাইড্রেশন শক্তি কাকে বলে, ঠিক আছে। একবার যে কোনো যৌগের সাথে পানি যেটা বা বিক্রিয়া মানে পানির সাথে বিক্রিয়া করে যে শক্তি উৎপন্ন হয় তাকে হাইড্রেশন বা শক্তি বলে, কি তাও হাইড্রেশন শক্তি বলে। ওকে,